গায়ের মেয়ে গঙ্গা। জানি তাদের দিতে তোমাকে নামা দোলনা দোলে ফুল চলে নামা লা 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 মল্লিকা, মল্লিকা তুমি কোথায়? আরে এই দেখো তুমি এখানে, আর আমি তোমাকে সারা বাড়ি। হ্যালো, হ্যাঁ আমি বলুন। আরে না না, আমি তো আপনাকে বললাম রোগীটাকে ভর্তি করে নিন। আরে না না, সামান্য টাকার জন্য এরকম করাটা ঠিক হবে না। হ্যাঁ হ্যাঁ, আর দেখবেন রোগীর প্রতি যেন চিকিৎসার কোনো ত্রুটি না হয়। আর ডক্টর ব্যানার্জিকে বলবেন সিটি স্ক্যানটা করে রাখতে। আমি পরে গিয়ে রোগীর বাড়ির লোকের সঙ্গে কথা বলবো। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ওকে। এসে গেলেন আরেকজন। এবার সারা বাড়ি জুড়ে শুধু সিটি স্ক্যান, এক্সরে, ইসিজি, আল্ট্রাসোনোগ্রাফি, রোগী ভর্তি এসব লেগেই থাকবে। বলি মোবাইল ফোনটা কি আবার রাখা যাবে নাকি বাড়িটাকে নার্সিং হোম বানিয়ে ফেলবে? আরে আরে এত রাগ করছো কেন? দেখো তোমাদের প্রতি যেমন আমার কর্তব্য আছে তেমনি ওদের প্রতি তো আমার একটা দায়িত্ব আছে। আচ্ছা একবার ভেবে দেখো তো ওই রোগীগুলো কতটা অসহায়। এখন যদি ওদেরকে না দেখি তাহলে তো। আর অত জ্ঞান দিতে হবে না। বলি তুমি যে একটা সন্তানের বাবা হয়েছো, তোমার যে একটা মেয়ে হয়েছে, সে খেয়ালটা তোমার আছে? আরে আছে মানে 100 বার আছে। আর সেই জন্যই তো আমার এই ছোট্ট সোনামণি দেবারতির জন্য নিয়ে এলাম। এই দেখো, এই দেখো সোনার লকেট ওয়ালা চেন। তো আমার সোনামা কই থেকে। দেখো দেখো মা অন্নপূর্ণার ছবি দিয়ে পদক বাঁধানো সোনার চেন কি সুন্দর মানিয়েছে বললো মল্লিকা। হ্যাঁ ঠিক যেন আকাশের চাঁদ। হ্যাঁ ঠিক বলেছো। এই জন্য ওই দূর নীলিমা থেকে আসা এক সভ্য চন্দ্রিমা আমাদের ঘরটাকে আলোয় আলো করে দিয়েছে। কি মিষ্টি, কি মিষ্টি। অত আদিকে দেখাতে হবে। শুধু মেয়ের যত্ন নিলেই চলবে? মেয়ের মাইদিকে তো একটু খেয়াল রাখতে চাই নাকি? আরে চাই মানে 100 বার চাই, 1000 বার চাই, 1 কোটি বার চাই। আর সেই জন্যই তো আমার মেয়ে যদি সোনা হয়, তুমি তো সোনার খনি। হ্যাঁ তাহলে খনি থেকে ভালো সোনা পেতে গেলে কি করতে হয়? অবশ্যই খনির যত্ন নিতে হয়। তা তুমি নিয়েছো? মানে মানে বুঝতে পারছো না? তুমি তোমার সোনার ঝুঁকিতে যে সমস্ত কথা দাও সেগুলো আদৌ পালন করো, আদৌ মনে রাখো? যা বাবা, আমি আবার কি করলাম? করোনি তো, তাই তো বলছি। 1 বছর আগে মেয়ে যখন পেটে ছিল তুমি আমাকে কি কথা দিয়েছিলে? তাই তো সত্যিই তো একদম ভুলে গিয়েছিলাম। এবার কি কথা দিয়েছিলাম, কি কথা দিয়েছিলাম? আচ্ছা এই ভেন্ডি এত বড় একটা নার্সিং হোম তুমি চালাও কি করে? রোগী বাঁচাও কিভাবে? এইভাবে তুমি আমাকে ঠাট্টা করো না। একটিবার মনে করিয়ে দাও না সোনা। 1 বছর আগে মেয়ে যখন পেটে ছিল তুমি আমাকে কথা দিয়েছিলে যে অন্নপ্রাশনের পর তুমি আমাকে ওপার বাংলায় তোমার প্রত্যেক ভিটে দেখাতে নিয়ে যাবে। কি মনে পড়েছে ডাক্তার বাবু? পদ্মার ঢেউ, উপচে পড়া ঢেউ দেখাবে, পদ্মার ইলিশ খাওয়াবে। আর বাংলা, পদ্মার ঢেউ, এই দেখো একদম ভুলে গিয়েছিলাম। সামনে তো বৈশাখ মাস, কাল বৈশাখীর ভয় থাকে। আমি তোমাকে দুর্গাপুজোর ছুটিতে নিয়ে যাব। দুর্গাপুজোর ছুটি? সেটা কোনো অনেক দেরি। না 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 না, আমি অত দেরি করতে পারবো না। তুমি সামনের মাসের মধ্যেই ভিসা করার ব্যবস্থা করো। আহা তুমি বুঝতে পারছো না, এখন রোগী প্রচন্ড চাপ। আমার রোগী? তুমি থাকো, তুমি থাকো, তোমার রোগী নিয়ে আমি বললাম। আরে 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 যাচ্ছ কোথায়? তাহলে কথা দাও সামনের মাসের মধ্যেই। আচ্ছা বাবা, আচ্ছা এ মাসের মধ্যেই আমরা পূর্ব বাংলা যাব। আমি আজই জীবনকে একটা টেলিফোন করব, তারপর সিগন্যাল পেলেই। জীবন? সে আবার কি গো? আরে জীবন, আমার বাল্যবন্ধু জীবন। এই কলকাতায় তার বিশাল ব্যবসা। হ্যাঁ কয়েকটা বাড়িও আছে, তবে বাংলাদেশেও কয়েকটা বাড়ি আছে। তবে ব্যবসার কাজে বেশিরভাগ সময় সে ওখানেই থাকে। ঠিক আছে ঠিক আছে, মনে করে আছে। টেলিফোনটা করে দিও কিন্তু। হ্যাঁ অবশ্যই। আজ রাতে একটু ফ্রি হলেই আমি ওকে ফোন করবো। আর তারপর তারপর আমরা সোজা চলে যাব ওপার বাংলায়, আমাদের পৈতৃক ভিটে সহ স্বপ্নের পদ্মা নদীর পাড়ে। মাঝি বাইয়া যাও রে অকুল দরিয়ার মাঝে আমার বাগান। মাঝি বাইয়া যাও রে, মাঝি বাইয়া যাও রে অকুল
চাচা কি আইসো একটা খবর রয়েছে। কি খবর রে রোস্তম? অত চিল্লাচ্ছিস কেন? আরে খবর চাচা, জলদি আইসো, একেবারে চন্দ্রের রাহান্ডা। আরে কইনি তোরা পাগলা, কি খবর? আরে উপরের মন্দির পুটিকা খবর আছে, কলকাতা ঠিকা এক বাবু আইতাছে, দেবাস বেলাহের বউকলাপ লইয়া তোকে পদ্মার বুকে নাও চড়াইয়া বেড়াইবে গো। আরে তো জব্বর খবর রে। চাচা এই মেলা মেলা বকতিস দিব। বাবা দেরি করছিস কেন? যা যা হে ভাইয়া, তুই ততক্ষণ নাওটা সাজাইয়া ফেলি। কলকাতার বাবু বলে কথা। যা 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 যা। আচ্ছা তুই তাড়াতাড়ি যাইয়া এগো লইয়া যাচ্ছি, তুমি তার মধ্যে এই নাওটা সাজাইয়া পাল উড়াইয়া দাও। যা যা। আজ সারাটা বেলা বসে ছিলাম, যাই হোক একটা ভাড়া তো পাইলাম। আল্লাহ মেহেরবান, যাই পালটা উড়াইয়া দিই। গাউসারিয়াতে পালুরাইয়াতে পালসরাইয়াতে নামাজ কইরা পিয়া রে নামাজ কইরা পিয়া। গাউসারিয়াতে পালুরাইয়াতে আরে খালসরাইয়াতে নামাজ কইরা পিয়া রে নামাজ কইরা পিয়া। নামাজ কইরা পিয়া রে নামাজ কইরা পিয়া। আয় কথা আয় আয় আয়। আরে আচ্ছা, তত তাড়াহুড়ো করার কোনো দরকার নেই, আগে আমার বন্ধুরা আসুক, তুমি বরং তোমার মাঝিকে বলো ঘাটে নৌকোটা বাঁধতে। আব্দুল চাচা, আরে ও চাচা, ঘাটে নাও ভিড়ো। আইতাছি রে আইতাছি, তুই একটু আগাই আইসা, রশিটা খাই না ধর্মিয়া। আইতাছি আইতাছি। এসো মল্লিকা এসো, দেখো কতদিন পর আমরা এই বাংলাদেশে এলাম। সত্যি গো, কি বিশাল নদী। হ্যাঁ, এরই নাম পদ্মা। ভারতের স্বাধীনতা যুদ্ধের সময় সেই বাবা মায়ের কোলে যেতে সেই ছোটবেলায় আমরা চলে গিয়েছিলাম, তারপর থেকে আমরা কলকাতায় থাকি। হ্যাঁ দেখছো কি সুন্দর পদ্মার ঢেউ, কি সুন্দর হাওয়া দিচ্ছে দেখছো। হ্যাঁ খুবই সুন্দর, এত বড় নদী, এত বড় বড় ঢেউ, ভালো তো লাগছে, কিন্তু আমার খুব ভয়ও করছে আবার। আরে কেন কেন ভয় করছে কেন? এত সুন্দর পদ্মা। হ্যাঁ, কি বিশাল বিশাল ঢেউ দেখেছো, যদি কিছু হয়ে যায়। আমাদের আর কিছু হবে না, এই নদীতে আমাদের নৌকো চড়ার অভ্যাস আছে। আমি তো আপনাদের সাথেই রয়েছি। আরে জীবন, তুই তো আগেই চলে এসেছিস। হ্যাঁ তাহলে পরিচয় করিয়ে দিই, মল্লিকাই হলো জীবন, আর জীবন হলো মল্লিকা, মানে আমার স্ত্রী। নমস্কার বৌদি। নমস্কার দাদা। বৌদির কোলে কে? এটি আমাদের মেয়ে এবার। এবার বাহ, ভাই সুন্দর নাম রেখেছো তো। আরে চিরু, সুন্দর খবরটা তুই আগে দিচ্ছি, কারণ তুই মেয়ের বাবা হয়েছে। হ্যাঁ বললে কি করতিস? হ্যাঁ তোর বাড়িতে আমার মেয়েকে বৌমা করে নিয়ে যেতিস বুঝি। বৌমা, বেশ ফিরে কথা বললি রে বন্ধু। তোর আমার বন্ধুত্বটাকে দীর্ঘস্থায়ী করার পথটা মাত্রে দিলি রে, ঠিক আছে? তোর এই ছোট্ট যে ভালো দিকে আমি আমার ছোট ছেলে নবীনের বউ করে ঘরে তুলবে। ফিরে প্রস্তাবটা কেমন দিলাম ম্যাডাম? খুব দারুণ প্রস্তাব দাদা, এক্ষুনি কিন্তু আপনাকে আমাদের মিষ্টি খাওয়াতে হবে। হ্যাঁ মিষ্টি তো নিশ্চয়ই হবে, কিন্তু পদ্মার পরে তো ভালো মিষ্টি পাওয়া যায় না ম্যাডাম। আমরা পাল তোলার নদীতে চলে কিছুক্ষণ আনন্দ উপভোগ করি, আর তারপর না সন্ধ্যে বাসায় ফিরে পূজা করে সবজি ঢুকিয়ে মাছ মাংস পোলাও সন্ধ্যা দুটাই সব খাওয়া যাবে ওরা। দাদা, আমি কিন্তু পদ্মার ইলিশ খাবো। এই ইলিশ কথাটা শুনলেই না জিভে জল চলে আসে। সেই কোন ছোট্টবেলায় ইলিশ খেয়েছে, আর সত্যিকারের ইলিশ তো খাওয়াই হয় নাকি বলে? হবে হবে, ছোটবেলা বাসায় ফিরে তারপর দেখি খাওয়ার আইটেম গুলো কেমন হয় রে শালা। ভাইয়া যাও রে অকুল পিয়ার মাঝে আমার ভাঙানা মাঝি ভাইয়া যাও রে, মাঝি ভাইয়া যাও রে অকুল পিয়ার মাঝে আমার ভাঙানা মাঝি ভাইয়া যাও রে। দারুণ ভাগিয়ালি গান, কি সুন্দর সুর। এই ডাক না মাঝিটাকে, ডাক না, আমি দিদিকে আর ধরে রাখতে পারছি না, ডাক না, আমার যা তোর সইছে না, মাঝিটাকে ডাক। মাঝি ভাই জলদি জলদি নাও ফিরাও, আইতাছি কর্তা আইতাছি। হ্যাঁ জলদি জলদি নাও ফিরাও।
জানিস জীবন, এইসব গান শোনার পর মনে হয় এই সমগ্র বাংলাটা যদি এক হতো তাহলে কত ভালো লাগতো বলতো। রাজা বলেছি একসাথে কথা বলি, এক ভাষায় গান গাই, এক আদর্শে মানুষ মোরা, হিন্দু ও মুসলিম ভাই ভাই অথচ দেখ একটা সীমানা কেমন আমাদের মধ্যে দূরত্ব বাড়িয়ে দিয়েছে দেখ। আর একটাই বাংলা, ইচ্ছে করলে আহার আমরা একে অপরের পাশে ছুটে আসতে পারি না। আইয়া পড়ছি কথা, আইয়া পড়ছি। নাও রেডি আছে। ও মাঝি, তোমার নৌকায় চেপে আজ আমরা সারাদিন এই পদ্মায় ঘুরতে চাই। এখানে উঠবো, আবার এখানে এসে নামিয়ে দেবে। বলো কত নেবে? জ্ঞান কর্তা, মোরা গরিব পান্না, আপনারা বড় লোক, মনে জাল হয় দেন। আরে ওঠ ওঠ, আরে চুক্তি করতে হবে না, মাঝি ভাইকে আমরা পুষিয়ে দেবো। কি মাঝি ভাই, হবে তো? কি কর্তা? ওঠেন ওঠেন কর্তা। হ্যাঁ ধরো। আরে ও তো ভালো করে হাইটা ধরে বাবুকে রাত পদ্মা নদী ঘুইরা ঘুইরা দেখাও। মদর মদর, এইও মদর মদর, এইও জোরে টানো, এইও জোরে টানো, এইও নৌসরিয়া দে উড়াইয়া দে, আরে খলকলাইয়া চল করে নামাজ কইরা দিয়া রে, নামাজ কইরা দিয়া পালাইয়া দে, পালুরাইয়া দে, আরে খলকলাইয়া চল করে নামাজ কইরা দিয়া রে, নামাজ কইরা দিয়া, নামাজ কইরা দিয়া রে, নামাজ কইরা দিয়া। কি অপূর্ব সুর। সত্যি এই সমস্ত গান শুনলে মনটা কোনো নদীর স্রোতের মতো ভেসে যায়। আর ওই দেখো সূর্যের আলোটা কেমন গাছের ফাঁক দিয়ে জলের মধ্যে পড়ে ঝিকমিক ঝিকমিক করছে, কি সুন্দর লাগছে না? হ্যাঁ, তাই তো, সূর্যের আলো নদীর জলে পড়ে যেন মুঠো মুঠো সোনা ছড়িয়ে দিচ্ছে। আচ্ছা আচ্ছা, মাঝে বলতে পারো আকাশে কেন সূর্য ওঠে? না কথা তুই কইতে পারো না। আরে ওর তো তুই কি পারবি? বাবু কি কইতাছে? কি না চাচা, মুই কি জানি হইছো। আরে বাবা, আকাশে কেন সূর্য ওঠে না এই কথাটাও তোমরা বলতে পারবে না? তোমাদের জীবনটাই যে তাহলে 12 আনাই বৃথা। চাচা এ ভাই করে বের করছে, এক্ষুনি বাজারে নামাতে পারে, ঠিক দিয়ে নাও ভিড়ো। আমাদের বাচ্চা কি হবে গো? ঘাট তো এখন তুরাও তো অনেক দূরে ঘাট দিতা। ওরে ও রুস্তম, বলি হালটা ভালো করে হয়, মুখে বদরের নাম নে, বদর বদর, এইও এইও। তুই তো উত্তর পশ্চিম করে কালো মেঘ জমেছে, এখন ঝড় বৃষ্টি শুরু হবে, সাবধান সবাই, খুব সাবধান। তো কাল বৈশাখী শোন, এখন আমরা কি করবো? এ নয় তোরা পয়সা গেছে। এই কচি বাচ্চাদের লইয়া এখন আমি কি করুম? এতটুকু দুধের ছেড়ি এরে মুই কাহার করে দিব, কেটা হলে মানুষ করবো? রসিমন, ওরে ও রসিমন, কই গেলি রে বউ? জলদি আয়, দেখ মুই ফিরে আইছি। হ্যাঁ মুই ফিরে আইছি। আমি দরিয়ার মধ্যে কুড়াইয়ে পাইছি রে বউ, তোর কোলবাকে লই আইছি। তুমি? হ্যাঁ রে বউ, সে এক বিরাট ইতিহাস। হ্যাঁ রে নসিবন, এক বাবু তার বউ বাচ্চারা লইয়া পদ্মা নদীতে নাও চড়তে আইছিল। ছয় ঝড়ের তাণ্ডবে নাওটা গাঙের মধ্যে ঢুকি সকলে হারায় গেল। মুই কইতে পারো না, এরা পয়সা দেখি মহিলা গেছে। তুমি এত দুধের পয়সা? হ্যাঁ রে বিবি, এই
বাচ্চাটা জন্মের মতো ইতি হইয়া গেল। তুই এই বাচ্চাটারে বাঁচাইব কেনা? তুই পারবি না বউ? মুই হ্যাঁ রে বিবি তুই। মোরা মোরা আজীবন সাধনা করিলাম, একটা পোলার মুখ দেখতে পাইলাম না। একটা পোলার লাইগা কত পীরের দরগায় মোরা সিন্নি দিছি, কত দরবেশের কাছে খাইয়া মোরা ধর্ণা দিছি, মন্দির মসজিদে মোরা কত মানত করছি, তবে কেউ তো মোদের কথা কানে লয় নাই। তাই তাই হয়তো মেহেরবানি কইরা আল্লাহ এই সোনা মণিটারে মোদের কোলে পাঠায় এনেছে রে বউ। কি কইলা? আর একবার কও, আল্লাহ মেহেরবানি কইরা মোগো দেইগা। হ্যাঁ রে বিবি, তুই তুই এই বাচ্চাটারে মানুষ করতে পারবি না বউ? কেন পারুম না গো? কেন পারুম না? এ তো মোর আল্লাহর রহমত। আহারে, ইনি আমি আঁচল দিয়া আজীবন পাইতে রাখুম। আরে কি অপরূপ মোহের গরম, আমার সোনা মনি। তোরে কোলে তুইলা মোর পরাটা একেবারে শীতল হইয়া আইতাছে। আহা কি শান্তি। কই হ্যাঁ গলায় এইটা কি গো? গলায় মানে মানে দেখা তো মনে হইতেছে হিদুগো দেখতাছ। তুমি সত্যি করে কও তো, এ কি হিদুগো ঘরের মাইয়া? হ্যাঁ ইদু ঘরে সোনামণি। কও কি তুমি? মোরা মুমিন মুসলমান 5 ওয়াক্ত নামাজ পড়ি, তাই এই হিদুর ঘরে মাইয়া রে মোদের ঘরে রাখো কি কইরা? আর এর পরিচয় বা কি হইব? এ কি আজীবন পরিচয়হীন হয়ে রইব? না এ কেন আজীবন পরিচয়হীন হয়ে রইব? ও তো মোগল সন্তান। তাই ভাবতাছি হিদু ঘরের মাইয়া। তোর হিন্দু মুসলমানের বাদ বিচার আজ সেইটা তুই ওর মাম্মা, তুই ওর বাপচান। এই অনেক লেখাপড়া শেখাইব রে, অনেক লেখাপড়া শেখাইব, অনেক বড় হইব। তাই এর নাম কি রাখবি রে বউ? একটা তো নাম রাখতে হইব। কি নাম রাখি কি নাম রাখি? এই পাইছি পাইছো? গঙ্গা। গঙ্গা। এই মাইয়ার নাম রাখুন গঙ্গা। এই বিশাল গাঙের বুঝে যখন তারে কুড়াইয়া পাইছি, এই গাঙের নামেই হ্যাঁ নাম হইব গঙ্গা। এই তো মোর কন্যা। এই তো নয় কোন হিন্দু, নয় কোন মুসলমান, নয় কোন মৌলবাদী, নয় কোন বৈষ্ণবী গোড়ামি। হ্যাঁ রবির একটাই পরিচয়, সোনার বাংলার সোনা মানুষ। হত্যা করেছিস বউ, হত্যা করেছিস। এরা আমি অনেক লেখাপড়া শেখাইব, এরা আমি নিজের মতো করি না মানুষ করো। ভাটিয়ালি গান শেখাবো, নাও চালাইতে শেখাবো। এ অনেক বড় হইব রে, অনেক বড় হইব। এই অটপাড়া গায়ের এই মাইয়াই হইব একদিন গায়ের মেয়ে গঙ্গা। 21 বছর পর রায়ের মানুষ কলকাতা থেকে এই কলকাতায় চলে মন মনে জোর কইরা মরতে লেগে মনে মনে মেরে তো মারিছে। এই রায়ের মানুষ তো গঙ্গার কোনো মূল্য নেই, কোনো মূল্য নেই। সইব না, এই অনাথ না সইব না, সহ্য করবো না। নবীনের এই বেলের না পড়া আমি কিছুতেই সহ্য করবো না। দাদু ভাই, দাদু তুমি আমার করছো কেন? কি হয়েছে তোমার? হয়েছে মানে হয়েছে 100 বার হয়েছে, 1000 বার হয়েছে। তোমার ভাই ওই নবী, সেটা এখন অক্ষণ সময় ওই মেলচ্ছ পাড়ায় তাই মেলচ্ছ করে আগে মিশা তার দম্ব হয়ে যা একেবারে মেলচ্ছ হয়ে গেছে গা। বলো তো দাদু, আমার ভাই নবী? ওই নবীন কার নব কুমার কার, সে এখন অক্ষণ সময় ওই মেলচ্ছ পাড়ায় তাই ধ্যান না দেখা দেখি মিশা মদ গাঁজা খাইয়ে একেবারে কৃষ্ণ ঠাকুর হয়ে গেছে। বলছো কি দাদু, আমার ভাই কৃষ্ণ ঠাকুর? তবে আর কইতাছি কি জানো, সেইখানে একটা হাফ প্যান্ট পরা মাইয়ার লগে কোমর দুলাইয়া ঘন্টা কইলা কি ঘন্টা নাচতে নাচতেছে। দেখি তুমি আমাদের দাদু বলে কথা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। দাদু বইলাই দাদু, একেবারে তোমার মায়ের বড় মামার ছোট শহরের নাতি জামাইয়ের বেস্তুদ দাদার ছোট মামা। হরে কৃষ্ণ। মোরা বাঙালি মুখে একটা জাত ধর্ম আছে। তা তো অবশ্যই, তা তো অবশ্যই। এই
এই সুযোগটা কাজে লাগাতে হবে। দাদু কি করেছে সেই হারাম দাদাটা? তুমি একবার বলে দেখো ওকে আমি কেমন জব্দ করে চাই। হরে কৃষ্ণ কইব তো দাদু ভাই, তোমাকে তো সকল কথা কইব, কারণ তুমি ছাড়া যে বড় মনের দাদা কেউ বোঝে না। বলো দাদু কি করেছে সেই জন্মটা? হরে কৃষ্ণ তাহলে শুনো, মুই দেখি আমারও কেষ্ট ঠাকুর মানে নবীন জানো, ওই জ্ঞান না পোলা পান আর একটা হাফ প্যান্ট পরা চুরির লাগেছি, সে বড় শরমের কথা মুই কইতে পারুম না। কি করতে সেটাই বলবে তো। হরে কৃষ্ণ তাহলে শোনো, মুই দেখি মুই বিড়ি জ্বালাইয়া কি ডেলি মুই একটা কথা কইতে গেছি, হেলাই মোর মুই বিড়ি খাইছা দিলা। সেকে নবীনের এতটা অধঃপতন তোমার মতো মানুষকে। হরে কৃষ্ণ তবে আরে কইতাছি কি দাদু ভাই, ওই ডাক্তারের ছোট বাগনি সহেলি ঠান্ডা পোলা বলে লাগি না কি না করতেছে। বলছো কি তোমার সামনে? আর সে কিনা আমার স্ত্রীর ছোট ভাই নবেন। বিশ্বাস করতে পারতো না, তাই না? তবে ওই পথটা তোর বেশি দূরে নয়। চলো তোমার আমি সত্যটা দেখাবো। কাছে পাতাটা পাহাড়ি হাতের ফাঁকে সাজিয়ে দিই, হুকি খাই হুকি খাই হুকি খাই হুকি খাই। গাছের পাতাটা পাহাড়ি হাতের ফাঁকে সাজিয়ে দিই, হুকি খাই হুকি খাই হুকি খাই হুকি খাই। এটা জীবনের তুই রমণী তোর চোখে মামালিনী, লুকিয়ে তাকাই লুকিয়ে তাকাই লুকিয়ে তাকাই লুকিয়ে তাকাই। তুই ভাই আছো জীবনে, মিঠা গেলে তোর কথা পড়বে মনে। মিঠা তুই ভাই আছো জীবনে, মিঠা গেলে তোর কথা পড়বে মনে। তোর দেখা না পেলে যাবে জীবন বিফলে, উদাসী হয় বাউলে আরে স্বপ্নের সাগরে জেগে শুনানি, স্বপ্নের হয় যে মর তোর হাসিতে তোর না পেলে ভাষণ এ জীবনে তাই তোর শুধু চাই, এ জীবনে তাই তোর শুধু চাই। পিতা গাছের পাতাটা পাহাড়ি হাতের ফাঁকে সাজিয়ে বিড়ি, হুকি খাই 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 হুকি খাই। নবীনদা তুমি পারো বটে। কেন আমি ঠিক করি বল? এতদিন পর বল, এতদিন পর এতদিন পর আমরা এখানে এসে মিলিত হয়েছি, আর সেই রসে ভঙ্গ করতে হতচ্ছাড়া পুরো ভাম এসে বলে কিনা এই না হলে প্রীতি। হ্যাঁ কি নাম জানো? কি নাম জানো? আরে ওই তো ননী কপাল বই নাকি বলে নাকি এসেছি তোমার লাগি। আরে তাই তো দিয়েছি খুশে যেতে ধরে পুষে। এত বড় এত বড় হুপি হুপি। দাদু
ভয় নয় রে, ভয় নয়। শয়তানেরা ভয় পাইতে জানে না, শুধু ভয়ের ভান করে মাত্র। কথাটা মিলাইতে পারিস তো? তা তো পারছো, কিন্তু আমি ভাবছি ওই মেয়েটা। ওই মাইয়াটা তো ডাক্তার ছোট লাগনি, ওর নাম সোহেলি। বেশ না, তুই শুনে তো সহিত তো মেয়েটা। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। তাজা কইছো দাদু ভাই, কি বড়ি পকড় চপুরি কলা। দারুণ লাগতেছি নাই, একটু তো লাগছে। হরে কৃষ্ণ, ইয়া যাইব, কোনো ভয় নাই, কোনো ভয় নেই। কোনো ভয় নাই। 3 দিনের মধ্যে ওই মাইয়াটা আমি তোমার পায়ের কাছে আইনে দিব দাদু ভাই। ডাক্তার ছিলেন যে প্রায় ছোট বন্ধুকে আমার কাছে আনতে পারবে দাদু। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। দাদু ভাই, এই কাম করতে করতে যে ননি গোপাল বই রাখি শুনে বাঘ ধরছে। দাদু দাদু, you are a great দাদু, you are a great. যেন কলকাতা রসগোল্লা। কখনো বালিগঞ্জে, কখনো টালিগঞ্জে, কখনো বাগবাজারে, কখনো বাগবাজারে। আমি বলি সবাই সাবধান। আমি কলকাতার রসগোল্লা, ওই আমি কলকাতার রসগোল্লা, আমি কলকাতার রসগোল্লা, ওই আমি কলকাতার রসগোল্লা। রসগোল্লা, রসগোল্লা এসে গেছে। হ্যালো কবিতা, what a pleasant surprise. কবিতা নয়, বলেছি না আমি তোমার কিউটি। বাবারে বাবা, আইতে না আইতে শুরু হয়ে গেছে ডিউটি। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। ননি গোপাল বই রাখি। এখন তুমি দূরে খারাইয়া খারাইয়া দেখো এই সকল বিউটি। কি ব্যাপার, এই ওই সময় এখানে? চলে এলাম। বেশ কিছুদিন তোমার দেখা পাচ্ছি না, তাই মনটা যেন কেমন খুসখুস খুসখুস করছিল। ওই জন্য ভাবলাম নিজেই চলে যায়। কিন্তু যা সারপ্রাইজ দিয়া, যা সারপ্রাইজ। কিন্তু তুমি তো জানো আমার বাবা। রমেশ, আই ডোন্ট কেয়ার ইওর ফাদার। কেউতে প্রবীণ, তুমি নিশ্চয়ই জানো পশ্চিমবঙ্গে এক পাড়াগাঁয়ের মেয়ে এই কবিতা কৃষ্ণ দত্ত আজ নিজের মেধারী চড়ে সারা দেশটা কাঁপিয়ে চলেছে। আরে সেই জন্য তো আমি তোমাকে কিউটি নামে ডাকি জানি। কিন্তু এইভাবে আর কতদিন চলবে? এই দেখো না, খুব শীঘ্রই আমি তোমাকে বিয়ে করে আমি আমার ঘরে তুলবো সোনা। সত্যি? তোমার ওই প্রতিশ্রুতির কথা শুনতে শুনতে আমার জীবন থেকে কতগুলো বছর তো পার হয়ে গেছে, তা তুমি খেয়াল রেখেছো? আর তো মনে মনে করতে হবে না। দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি আজই তোদের সব প্রতিকার অবসান এক্ষুনি ঘটিয়ে দিচ্ছি। হাজবেন্ড, আরে এটা আমাকে? আমি তোমাদের খুবই আপনজন বৌদি, বলতে পারো এই রামচন্দ্রের, এই রামচন্দ্রের একান্ত অনুচর আর তোমার মতন সীতা বৌদির স্নেহের দেবর লক্ষণ। কি বললে? আমি কি ল্যাংকার যাচ্ছি তো? তা অবশ্য ঠিক বলেছো বৌদি, সে যুগের সীতারা সত্যি আনকালচার ছিল, নইলে কি বারবার নিজেকে অমন পরীক্ষা করতে দিত? তবে হ্যাঁ, এই যুগের সীতারা কিন্তু সব একেবারে আলট্রা মডার্ন, যাকে বলে একেবারে রং চড়া জিন্সের প্যান্ট পরা, হাতে জ্বলন্ত সিগারেট নেওয়া। আমার মেম্বর, আমার মেম্বরদি, 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 আমার মেম্বর, আমার মেম্বরদি, আমার মেম্বরদি, মেম্বরদি।
ছেলে। ছোট ছেলে? আই মিন বনে বাজারে ঘুরে বেড়ানো ছেলে, আনকালচার ছেলে না? পুরাতন পাগলের ভাগ নেই, নতুন পাগলের লক্ষণ। বৌদি তুমি কিসের বৌদি? কার বৌদি? আমি মিস্টার প্রবীণ চৌধুরীর রাজত্ব করবো, তাই বলে তোমার মতন কোন গৃহ গড় গোবিন্দ আমি বৌদি হতে পারি না। সে তুমি আমাকে যাই বলো না বৌদি, আমি কিচ্ছু মনে করবো না, কারণ তুমি এবারই বৌদি মানে গৃহবধূ, তাই তো? তাই আমার কাজ তোমাকে বরণ করে ঘরে তোলা। তাই বলি কি, এসো এদিকে এসো, এসো দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমার প্ল্যান এভাবে চমকে দিও না, দাঁড়াও। এইবার এই মালার কিছুটা এ নাও তুমি পড়ো, আর কিছুটা তুমি পড়ো। জানো একেবারে চলবে থেকে ঘরে পর্বতী নেমে এসেছে। তোমরা তোমরা শাক বাজাও, শাক বাজাও, বসে তো চলো শাক বাজাও। উলু দাও, উলু 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 উলু। আমি বদল করবো এইসব গৃহ ফুলের মালা, তাই আবার এই আনকালচার গ্রাম ভূতে হাতে বৌদি তুমি কিন্তু কিসের বৌদি? কার বৌদি? আমি মিস্টার প্রবীণ চৌধুরীর রেজিস্ট্রি করাবো। তোমার মতন কোন গৃহ ভূত আমার দেওয়ার হতে পারে না। খুব মালা পরানোর শখ, তাই না? খুব মালা পরানোর শখ। আরে না না এই নে তোর মালা। বৌদি, আরে বৌদি শোনো, বৌদি। দাদা তুই কিছু বলবি না? অসভ্যতা করতে এলে এইভাবে অপমানিত হতে হয়, বুঝলে? যত সব। দাদা অসভ্য, আমি আনকালচার, আমি অসভ্য। সত্যি তো, সত্যি তো আমি অসভ্য, আমি আনকালচার, আমি আনকালচার, আমি আনকালচার। নবীন, নবীন, বাবা, বাবা তুমি এসেছো? বাবা বলো তো, আমি কি সত্যি আনকালচার হয়ে গেছি? হয়েছে হয়তো। নবীন ছি, আমি ভাবতে পারিনি তোমার এতটাই অধঃপতন হবে। বাবা তুমি নাকি আজকাল বাড়ির পেছনের উপর থেকে যাতায়াত করছো, কথা নাকি সত্য? হ্যাঁ সত্যি। কেন? কি আছে ওখানে? মাটি। মাটি? হ্যাঁ বাবা, আমি মাটির টানে ওখানে যাই, ওখানকার মানুষগুলোকে আমি বড় ভালোবাসি। ওরা কত পরিশ্রমী, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাথার ঘাম পায়ে ফেলে ওরা আমাদের মতো সভ্য মানুষগুলো সেবা করে চলেছে। হ্যাঁ বাবা, তুমি তো আমাকে সেই ছোট্টবেলা থেকে বিদেশে থেকে লেখাপড়া শিখিয়েছো। শিখিয়েছো তোমাকে মানুষের মতো মানুষ, তাই জন্যই তো আমি মানুষ হয়েছি বাবা। মানুষকে ভালোবাসতে শিখেছি, আমার দেশের মানুষকে ভালোবাসতে শিখেছি, আমার সোনার বাংলার সোনার মানুষকে ভালোবাসতে শিখেছি। হ্যাঁ বাবা, তাই তো জীবনানন্দের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলতে ইচ্ছে করে, আবার আসিব ফিরে সেই ধান সিঁড়ি তীরে, হয়তো বা শঙ্খ চিল। বিদেশে থেকে উচ্চশিক্ষা শিক্ষিত দেশে ফিরে তুমি পশ্চিম মানুষের সঙ্গে মিশে কাজ সংকোচন এবং বাবা সেখানে গিয়ে বিষ থেকে খেয়ে গিয়ে ভূতগুলোর সঙ্গে বেলে লাপানা করে ব্যর্থ। না বাবা না, আমি কোনো বেলেলাপনা করিনি বাবা। এতগুলো দিন পর আমি দেশে ফিরেছি, ওরা আমার ছোটবেলার বন্ধু, তাই ওদের সঙ্গে মেলামেশা করে একটু আনন্দ উল্লাসে মেতে উঠেছিলাম। কিন্তু বিশ্বাস করো, কোনো অসফল কার্যকলাপ সেখানে হয় না। তুমি বলতে চাইছো? হ্যাঁ বাবা, ওরাও কিন্তু মানুষ বাবা। বলতে চাইছো? বলতে চাইছি, ওই টোম মুচি মেটন ওই নিচু স্তরের মানুষগুলো না থাকলে আমাদের মতন এই উঁচু স্তরের মানুষগুলোর অহংকার এতদিনই যে ধুলোয় মিশে যেত বাবা। ওরা খুব দেখে নিচ্ছি তারা মানুষদের জন্য তোমার দরদ উঠলে উঠেছে না বাবা। ঠিক আছে বাবা, ঠিক আছে, কিছু নেই। ওই নিচু তলার মানুষের সঙ্গে কাজ করে দেখো, তারপর বুঝবে ওরা কেমন নুন। বাবা সামনের মাসে তুমি বাংলাদেশ যাবে। বাংলাদেশ? হ্যাঁ বাংলাদেশ। সেখানে আমার বেশ কিছু ব্যবসা আছে, কিছুদিন যাবো সেখানকার কোন হিসেব নিকেশ আমি পাচ্ছি না, সিদ্ধান্ত নিতে আমি তোমাকেই পাঠাবো। আমি? হ্যাঁ তোমাকে। কিন্তু বাবা আমি তো ওখানকার কিছু চিনি না, জানি না। খুব ছোটবেলায় করে উঠে বেশ কয়েকবার সেখানে গেছো, হয়তো সে মেঠো পথ আর নেই, তবু সে দেশ খুবই সুন্দর। তুমি মানসিক ভাবে প্রস্তুতি নাও।
বাবা বাবা বাংলাদেশ মানে সেই ছোটবেলার বাংলাদেশ। হ্যাঁ হ্যাঁ, মনে পড়ছে সেই সেই মেঠো পথ, সেই আঁকা বাঁকা নদী, পদ্ম দিঘি, ছেলেমেয়েদের কানামাছি খেলা। হ্যাঁ হ্যাঁ, মনে পড়ে গেছে। আমার আমার সব মনে পড়ে গেছে। পদ্ম দিঘি ধারে ধারে কাহুক ডাকা মাঠে পারে কানামাছি খেলার কথা যাই কি ভোলা, মনে আছে ভাবনা দেয় দোলা। পদ্ম দিঘি ধারে ধারে কাহুক ডাকা মাঠে পারে কানামাছি খেলার কথা যাই কি ভোলা, মনে আছে ভাবনা দেয় দোলা। ছেলে আসা মেঠো পথের পাকে ছই লাগানো গরু গাড়ি এখনো হাত চালিয়ে থাকে, মনে এক গ্রাম ছাড়িয়ে খাম জড়িয়ে দেখে আর দূরের আকাশ খোলা। মনে আছে ভাবনা দেয় দোলা। ধারে ধারে কাহুক ডাকা মাঠের পারে কানামাছি খেলার কথা যায় কি ভোলা, মনে আছে ভাবনা দেয় দোলা। মনে আছে ভাবনা দেয় দোলা। মনে আছে ভাবনা দেয় দোলা। দিচ্ছে সেদিনের সেই ভাবনাটা আজও আমার স্মৃতিকে দোলা দিচ্ছে। পারছি না মল্লিকা সেদিনের সেই বিকালের কথাটা আমি কিছুতেই ভুলতে পারছি না। জানি মামা, সে কথা বলা যায় না। এত বছর আগে যারা মারা গেছে তারা কি হাজার কাঁদলেও আর ফিরে আসবে মামা? কি চামেলি, কখন এলি? ও বাড়ির সবাই ভালো আছে তো? সবাই ভালো আছে মামা, তবে তারা তোমাকে নিয়ে খুব টেনশন করছিল। আচ্ছা চামেলি, তোর মামি না হয় মারা গেছে, কিন্তু আমার মেয়েটা তো বেঁচে আছে, বল তাকে কি আর খুঁজে পাওয়া যাবে না? 21 বছর আগে যে মেয়ে হারিয়ে গেছে সে বেঁচে থাকলে তোমার কাছে না ফিরে এসে কি থাকতে পারবে না? হ্যাঁ, কথাটা তুই ঠিকই বলেছিস, বুঝি রে মা, বুঝি। কিন্তু এই মনটা যে আমার মানে না রে মামা। আরে তুই সহেলি দেবারতী প্রায় একই বয়সী হবি, তাই তো দেবারতীর কথা বলে আমি এখনো বেঁচে থাকার চেষ্টা করি রে মা। সেই জন্যই তো আমরা দুই বোন এসে তোমার কাছে থাকি মামা। কিন্তু তোরা যে বড় হয়েছিস, একদিন তো তোদের বিয়ে দিতে হবে নাকি? না, তোমাকে ছেড়ে আমি বিয়ে করে কোথাও যেতে পারবো না। নাই বললে কি হয় রে মা, পাগলি রে আমার। একদিন তো স্বামীর ঘরে মেয়েদের যেতেই হবে রে মা। তাই যদি হয় তাহলে এমন একটা ছেলে দেখো যে তোমার সাথে থাকতে আমাকে কখনো বাধা দেবে না। কথাটা তুই মন্দ বলিস নি, জানিস তেমনই একটা ছেলে রে মামা। আরে আমার বাল্যবন্ধু জীবন চৌধুরীর ছেলে এতদিন অনেক বড় হয়ে গেছে, বুঝলি? জীবন চৌধুরীর ছেলে? হ্যাঁ, জীবন চৌধুরী। জানিস মা, এক সময় না আমরা দুই বন্ধু স্বপ্ন দেখতাম আমাদের দুজনের বন্ধুত্বকে ধরে রাখতে তার ছোট ছেলে নবীনের হাতে তুলে দেবো আমার স্নেহের দেবারতীকে। কিন্তু এখন সব খুঁয়ে যাওয়ায় সব স্বপ্ন আমার স্বপ্ন হয়ে গেল রে মা। মামা নবীন, সে তো আমার বাল্য বন্ধু মামা, খুব ক্লোজও বটে, কিন্তু তাকে নিয়ে তো কখনো আমি এমনটা ভাবি না। ভাবতে দোষ কোথায় রে মা, ভাবতে দোষ কোথায়? নিজের বাল্য বন্ধু যদি জীবন সঙ্গী হয় এতে দোষের তো কিছু নেই রে মা। তুই এখানে থাক, আমি একবার জীবনকে টেলিফোন করে দেখি সে কেমন আছে, তারপর সুযোগ বুঝে তোর ব্যাপারটা বলবো তাকে। মামা মামা মামা, মামাটা যেন কি মামা কি বলে গেল? আমার বাল্যবন্ধু নবীন, সে কিনা হবে আমার একান্ত নবীন। ভাল লাগে না। মা, পাখিটা যেন কি বলছে? বললেই হলো। দাঁড়া দাঁড়া বলছি, দাঁড়া 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 বলছি, দাঁড়া 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 বলছি, দাঁড়া বলছি।
না 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 ধরা দেবো না, আমি কিছুতেই ধরা দেবো না। তোমরা আমাকে মেরে ফেলবে, তোমরা আমাকে টুকরো টুকরো করে কেটে ফেলবে। কে আছো? বাঁচাও আমাকে, আমাকে বাঁচাও। আমি বড় অসহায়, দয়া করে আমাকে বাঁচাও। আরে ওঠো ওঠো, কে তুমি, কারা তোমাকে মেরে ফেলবে সেটা তো বলো। ওই দেখো, ওই দেখো, ওই দেখো, একদম ওরা তো সবাই পিছু নিয়েছে। যে এত অসহায় মেয়েকে এইভাবে তাড়া করছে। না না না, তোমার ভুল হচ্ছে, আমি কোনো মেয়ে নই। তুমি মেয়ে নও? তাহলে অনেক কথা, যদি কখনো সময় পাই তোমাকে সব খুলে বলবো। তবে এখন আমার বড় বিপদ, দয়া করে আমাকে বাঁচাও। আমি তোমাকে সেভ করি, তারপর তোমার সব কথা শুনবো। এসো এসো আমার সাথে। তোমার উপকারের প্রতিদান আমি দেবো বন্ধু। তুমি সত্যি ওদের হাত থেকে নিষ্কৃতি পাই, তাহলে বুকের রক্ত দিয়ে হলেও তোমার উপকারের প্রতিদান আমি দেবো। প্রতিদান তোকে দিতে হবে রে বেঈমান, নাহলে চোখকে পিঠে ছাল তুলে দেব। আমি তোর বোস, বাংলাদেশে হজ পড়ে গেলে এক হত দরিদ্র পরিবারের মেয়ে তুই সুদের সময় মরতে বসেছে। আমি তোকে বসিয়েছিলাম, অন্যের বস্তুর মুখ দেখিয়েছিলাম, আর তুই সালে আমার সাথে বেইমানি করে। আপনার কথাই বলবো যে আপনারই হাত ধরে আমি এই তো শেষ হয়েছিলাম। এখন তো হয় আপনার, দয়া করে আমাকে ছেড়ে দিন। তুই নিচে পুঁতে ফেলবে না, আমি ওসব কাজ করতে পারবো না। তুই না পারলে তোর বাপ পারবে না। হরম, তোর ঘরে একটা ছোট বোন আছে না, ওটাকে আমি দুবাইতে চালান করে দেবো। ঘরে শাড়ি পরিয়ে হিজড়া দেবাই হইব। আমার পরিবারের কোনো ক্ষতি কিন্তু আপনি করবেন না, করলে কিন্তু। কি করবি রে, কি করবি? পুলিশে খবর দিয়ে তোর মা এখন আমার বাংলাদেশের আসবে না বলতে, তাকে তুই চলাস। আমার মা অসুস্থ, তাকে আপনি ছেড়ে দিন। কেন ধরে এনেছেন তাকে? এখনো বলছি, আমার কথা শোন। আমি তোকে অনেক ভালো লাগবো। লোককে টাকা রোজগার করতে পারবো না। তাহলে তোর বাপ মা এমনকি তোর ছোট বোনটাকে। আমার পরিবার নষ্ট করার কথা আপনি করবেন না। তাহলে আমার কথা শুনবো। শুনবো আপনার সব কথা আমি শুনবো, কিন্তু বিনিময়ে আমার পরিবার। সবাই মুক্তি পাবে, খুশি তো? খুশি হুকুম করুন বস, একে সসম্মানে তোদের পল্লিত দিনটা চলুন বস, এসো আমার সঙ্গে। যাচ্ছি, চলুন। প্রবীণ চৌধুরী, তোর অন্যায়ের বিচার আমি নিজের হাতে করবো রে জানোয়ার, নিজের হাতে। আরে তোমার হাতে যখন কি ধরাবো না, সে ধারণাটাই তোমার নেই। আপনি হ্যাঁ খেয়েছি তো, একেবারে টিকটি পাকলাবো। সব কামটি নেশা গান্ধী। চলো চলো আমার সঙ্গে। আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন। বাস বাস অমর তুরুপের দাস কাঁদছে। তুই বেশি করে কেঁদে দিয়েছিস, আর তো তোর চোখের জল কেউ দেখতে পাবে না রে। তুই হাসবে, আমার মনের মতো করে হাসবে। আর শত শত মানুষের পকেট ফাঁকা করে আমার পকেটটা ভরাবে। ওরা কাঁদবে, তুই হাসবে, আমিও হাসবো, করে হাসবো। তারপর দেখবো কোথাকার জল কোথায় গোড়ায়।
বুঝতে পারতাছি না। সেই ভোর রাইতে মায়ের পোলাটা বার হইলাম, তখন বাজারের টাকা ঘুমাইলাম না। বাজান তুমি অত চিন্তা করো না তো, তোর একটা উপায় ঠিক করবো। তো এতটা বেলা হইলো, তুই তো মুখে দানা পানি কিছু দিলি না। তোর তো খিদা পাইছে তাই না বা? কেনে মাথা গম ভাজা দিছে নাকি? আর শাশুড়ি